বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ১৮১ আর সান মারিনোর ২১১। অর্থাৎ কাগজে কলমে আমাদের চেয়ে ফাঁকা ৩০ ধাপ পিছিয়ে আছে ইউরোপের এই তলানি দেশ সান মারিনো। আগামী ৪ জুন র্যাঙ্কিংয়ে তলানির এই দেশটির বিপক্ষে বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। যারা ফুটবলের খোঁজখবর কালে ভদ্রে নেন তারা হয়তো ভাবছেন হামজা চৌধুরী, সমিত সোম বা এত এত প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া এই বাংলাদেশ কেন সান মারিনোর মতো ফুঁসকে একটা দেশের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। কিন্তু আসল সত্যিটা শুনলে আপনার চোখও কপালে উঠবে। যারা ফুটবলকে ভালোবাসেন, কিছুটা হলেও ফুটবলের খোঁজ খবর রাখেন, শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ সিজনে ফুটবলের খোঁজ খবর রাখেন, বিষয়টা এরকম না, কিংবা ট্রাস্ট করেন দেশের ফুটবল একদিন টপ লেভেলে যাবে, তাদের মনে একটা দুশ্চিন্তা ৩০ ধাপ পিছিয়ে থাকা এই সান মারিনোর সাথে বাংলাদেশ আদৌ জিততে পারবে তো, নাকি মাঠের লড়াইয়ে আমাদের নাকানি চুবানি খেতে হবে। আজ আমরা দুই দলের শক্তিমত্তা, দুর্বলতা, সাম্প্রতিক পারফরম্যান্স, মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার এবং মার্কেট ভ্যালু নিয়ে আলোচনা করব। শুরুতেই এক্সপেরিয়েন্স ফ্যাক্টর, ইউরোপ বনাম সাউথ এশিয়া। র্যাঙ্কিং দেখে যারা সান মারিনোকে ফারার দল ভাবছেন তাদের একটা বড় রিয়েলিটি চেক দেয়া যাক। বাংলাদেশ নিয়মিত খেলে থাকে নেপাল, ভুটান কিংবা মালদ্বীপের মতো এশিয়ার সাউথ ব্লকের এই দলগুলোর সাথে। আর সান মারিনো, ওরা নিয়মিত মাঠে লড়াই করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি, স্পেন, ইংল্যান্ড কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের সাথে। ইউরোপের হাই প্রোফাইল দলগুলোর গতি, ফ্রেসিং ফুটবল আর পাওয়ার গেমের সাথে সান মারিনো অভ্যস্ত। বড় দলের বিপক্ষে ডিফেন্স কিভাবে ধরে রাখতে হয় তা ওরা খুব ভালো করে জানে। তাই শুধু বড় দল আর ছোট দলের সাথে খেলার অভিজ্ঞতা বা এক্সপোজার বিবেচনা করলেও সান মারিনো কিন্তু মানসিকভাবে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে। সাম্প্রতিক ফর্ম, শুরুতে সান মারিনো। সান মারিনো 1 সেপ্টেম্বর ২০২৪ সালে তাদের ফুটবল হিস্ট্রির ফার্স্ট কোনো কম্পিটিটিভ ম্যাচে জয় পেয়েছিল। এই ম্যাচের প্রতিপক্ষ ছিল লিসেনস্টাইন। স্কোর লাইন ছিল ১-০ এবং সেকেন্ড টাইম তারা জয়ের দেখা পায় ওই একই অপোনেন্টের এগেনস্টে ২০২৪ সালের ১৮ নভেম্বরে। অ্যাজ এ রেজাল্ট তার নেশনস লিগ ডি থেকে সিতে প্রমোটেড হয়। যেহেতু তারা ইউরোপের ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সাথে সবসময় খেলে, সো তাদের এগেনস্টে অনেক ম্যাচে প্রতিপক্ষ স্কোরলাইন ডাবল ফিগারেও নিয়ে যায়। সর্বশেষ মার্চ উইন্ডোতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে তারা অ্যান্ডোরার সাথে গোল শূন্য ড্র করেছিল। তাদের ফুটবল হিস্ট্রিতে ড্র কিংবা জয় খুব একটা দেখা যায় না, সো এই ড্রটাও তাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্টের মতো। লাস্ট ২ বছরে যেহেতু তাদের ফুটবল ইতিহাসের জয় কিংবা ড্র সবই এসেছে, সো ওদের আত্মবিশ্বাস এখন বেশ তুঙ্গে থাকার কথা। অন্যদিকে আমাদের বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম বড্ড উঠানামা করছে। ঘরের মাঠে কিংবা এওয়ে ম্যাচে লড়াকু ফুটবল খেললেও লাস্ট মোমেন্টের ভুলে ম্যাচ হাতছাড়া করা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। মার্চের ফিফা উইন্ডোতে ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে হার বাংলাদেশকে কিছুটা হলেও ব্যাকফুটে রাখতেছে। আবার নিউ কোচ, নিউ ট্যাকটিক্স, নিউ প্ল্যানিং, নিউ ফরমেশন, সো সব মিলিয়ে একটা ধোঁয়াশা কিন্তু বাংলাদেশ শিবিরে রয়েছেই। একদিকে ইতিহাস গড়ে ফুরফুরে মেজাজে থাকা সান মারিনো, অন্যদিকে নিজেদের হারিয়ে খোঁজা বাংলাদেশ। সাম্প্রতিক ফর্ম যদি আমরা বিবেচনা নাও করি, ফুটবলের বিগ নামগুলোর এগেনস্টে খেলার অভিজ্ঞতার বিচারেও কিন্তু ইউরোপের এই দলটাই মনস্তাত্ত্বিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকবে। তার উপর ম্যাচটা তাদের হোম কন্ডিশনে। দুই দলের শক্তিমত্তা এবং দুর্বলতা, শুরুতে সান মারিনোর শক্তির দিক অনেকগুলো। আমরা যদি পয়েন্ট আকারে হিসাব করি তাহলে শুরুতে আমরা দেখব যে নিডেড লো ব্লক ডিফেন্স ও বাস পার্কিং। সান মারিনোর মূল ইউএসপি হলো তাদের ডিফেন্সিভ ডিসিপ্লিন। ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে বা লেরোয় সানেদের মতো ওয়ার্ল্ড ক্লাস ফরওয়ার্ডদের আক্রমণ কিভাবে ৯০ মিনিট ধরে আটকে রাখতে হয় সেই ট্যাকটিক্স ওরা খুব ভালো করে জানে। ওরা মূলত ৫-৪-১ বা ৪-৫-১ ফরমেশনে নিজেদের বক্সের সামনে দেয়াল তুলে রাখে, যাকে ফুটবলের ভাষায় বলে বাস পার্ক করা। উয়েফা নেশনস লিগেও এই নিডেড ডিফেন্স দিয়ে ওরা বাজিমাত করেছে। তাই বাংলাদেশের ফরওয়ার্ডদের জন্য ওদের ডিফেন্স ভাঙ্গা এক বিরাট পরীক্ষা হবে। নাম্বার ২, ফিজিক্যাল ফুটবল এবং এরিয়াল ডমিনেন্স। ইউরোপিয়ান ফুটবলার হিসেবে সান মারিনোর ফুটবলারদের গড় উচ্চতা এবং শারীরিক শক্তি সাউথ এশিয়ান ফুটবলারদের চেয়ে বেশ ভালো। যে কোনো ট্যাকেল, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই কিংবা কর্নার এবং ফ্রি কিকের মতো সেট পিসগুলোতে ওরা হাওয়ায় ভেসে বল ক্লিয়ার করতে অভ্যস্ত। ফলে এরিয়াল বল বা ক্রসের উপর ভরসা করে বাংলাদেশ সহজে গোল পাবে না।
নাম্বার ৩, মানসিক দৃঢ়তা এবং কাউন্টার অ্যাটাকের নতুন ধার। সান মারিনো এমন একটা দল যারা নিয়মিত ৫ গোল বা ৬ গোল খেয়েও মানসিকভাবে কখনো ভেঙে পড়ে না। ওদের ডিফেন্সিভ মেন্টালিটি অত্যন্ত জেদি। আর সাম্প্রতিক সময়ে ইউএফা নেশনস লিগে সিতে প্রমোট হওয়ার পর থেকে ওদের আত্মবিশ্বাস এখন অনেক তুঙ্গে। এখন ওরা শুধু ডিফেন্সই করে না, সুযোগ বুঝে খুব দ্রুত উইং দিয়ে কাউন্টার অ্যাটাকে ওঠার জোর চেষ্টাও করে, যা বাংলাদেশের ডিফেন্সের জন্য বড় বিপদের কারণ হতে পারে। বাংলাদেশ অন্যদিকে বাংলাদেশের শক্তি হলো মাঝমাঠে তরুণদের এনার্জি এবং উইংয়ের গতি, আর সবচেয়ে বড় শক্তি হলো হামজা চৌধুরী, সাথে সমিত সোম, জায়েন আহমেদ এবং ফাহমিদুল ইসলামের অন্তর্ভুক্তি। স্কোয়াডে আনিসুর রহমান জিকোর ইনক্লুশনও নিঃসন্দেহে বাড়তি এনার্জি ক্রিয়েট করবে। আর দেখার বিষয় হলো যে নতুন কোচ মিস্টার ডুলি কেমন প্ল্যানিং নিয়ে নামেন এবং তিনি কেমন করেন, যেহেতু তার এটা অ্যাসাইনমেন্টের পরে প্রথম ম্যাচ। দুর্বলতা এখানেও শুরুতে সান মারিনো। এই সান মারিনোর দুর্বলতাও অনেকগুলা রয়েছে। আমরা যদি কয়েকটা পয়েন্ট আকারে আলোচনা করি, যেমন গোল করা এবং ক্লিনিক্যাল ফরওয়ার্ডের অভাব। সান মারিনোর সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের আক্রমণ ভাগ। ইতিহাসে এমনও রেকর্ড আছে যেখানে তারা টানা ২০-৩০টা ম্যাচ কোনো গোলই করতে পারেনি। তারা পুরো ম্যাচ ডিফেন্স সামলাতেই এত বেশি ব্যস্ত থাকে যে কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল করার মতো কোনো প্রপার ক্লিনিক্যাল স্ট্রাইকার বা উইঙ্গার তাদের নেই। বাংলাদেশ যদি হাই প্রেস করে খেলে, তবে সান মারিনোর ফরওয়ার্ডেরা আমাদের ডিফেন্সে খুব বেশি চাপ তৈরি করতে পারবে বলে মনে হয় না। নাম্বার ২, অতিরিক্ত ফাউল এবং কার্ড খাওয়ার প্রবণতা। ইউরোপের হাই স্পিড দলগুলোর আক্রমণ থামাতে গিয়ে সান মারিনোর ফুটবলাররা বড্ড বেশি ফিজিক্যাল ফুটবল খেলে অভ্যস্ত, ফলে বক্সের আশেপাশে তারা প্রচুর ফাউল করে এবং কার্ড খায়। নাম্বার ৩, স্টামিনা ড্রপ এবং ম্যাচের শেষ ২০ মিনিট। সান মারিনোর ফুটবলারদের একটা বড় অংশ কিন্তু ফুল টাইম প্রফেশনাল ফুটবলার নন। অনেকে অন্য চাকরির পাশাপাশি ফুটবল খেলেন। পুরো ৯০ মিনিট ধরে বড় বড় দলের বিপক্ষে অল আউটে ডিফেন্স করতে গিয়ে ম্যাচের ৭০ মিনিটের পরে তাদের স্টামিনা বা ফিটনেসে চরম ঘাটতি দেখা যায়, যার কারণে তারা ম্যাচের শেষ ১৫-২০ মিনিটে গিয়ে সবচেয়ে বেশি গোল হজম করে থাকে। বাংলাদেশের দুর্বলতা। আমাদের চিরন্তন দুর্বলতা কি জানেন? ক্লিনিক্যাল ফিনিশিং এর অভাব এবং ম্যাচের শেষ ১০ মিনিটে গিয়ে মনোযোগ হারিয়ে শিশুতোষ গোল খাওয়া। সান মারিনোর সাম্প্রতিক কাউন্টার অ্যাটাক কিন্তু বেশ শার্প, তাই ডিফেন্সে তপু বর্মনদের ১ সেকেন্ডের ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আরও বড় বিষয় হলো আমাদের রাইট উইঙ্গার রাকিব হোসেন এই ম্যাচে থাকতেছে না, সো বাংলাদেশ এই ম্যাচে মিস করবে রাকিবকে, যেহেতু রাইট উইং দিয়ে রাকিবের যে স্পিড ছিল, যে গতি ছিল, সেই গতিটাকে বাংলাদেশ বড্ড বেশি মিস করবে। মার্কেট ভ্যালু এবং মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার। চলুন এবার ফুটবলের বাজার দর বা মার্কেট ভ্যালু দেখে নেওয়া যাক। সান মারিনোর বেশিরভাগ ফুটবলারই খেলেন ইতালির 3rd বা 4th ডিভিশনের লিগে। পুরো দলের সম্মিলিত মার্কেট ভ্যালু মাত্র ১ থেকে ১.৫ মিলিয়নের কাছাকাছি হওয়ার কথা। আর বাংলাদেশ, আমাদের দলে যদি লেস্টার সিটির হামজা চৌধুরী থাকেন, তবে এক হামজার মার্কেট ভ্যালুই ওদের পুরো স্কোয়াডের মার্কেট ভ্যালুর চেয়ে কয়েক গুণ বেশি হবে। এছাড়া সমিত সোম কিংবা প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে এই প্রথম বাংলাদেশের স্কোয়াড ডেপথ ইউরোপের যে কোনো লো টায়ার দলের সাথে টক্কর দেওয়ার মতো শক্তিশালী। সম্ভাব্য রেজাল্ট এবং প্রেডিকশন। তাহলে এই ঐতিহাসিক ম্যাচের সম্ভাব্য রেজাল্ট কি হতে পারে? নতুন কোচ থমাস ডুলির অধীনে বাংলাদেশ যদি মাঠে প্রফেশনাল এবং ডিসিপ্লিনড ফুটবল খেলতে পারে, তবে মাঝ মাঠের নিয়ন্ত্রণে বাংলাদেশ নিঃসন্দেহে এগিয়ে থাকবে। তবে নেশনস লিগে ডি থেকে সিতে প্রমোটেড হওয়া সান মারিনো চাইবে ম্যাচটা নিদেন পক্ষে ড্র করতে। তবে প্রেডিকশন করতে গেলে বলতে হয় ম্যাচটা কোনো দলই গোলবন্যায় করতে পারবে না, খুবই ক্লোজ একটা ফাইট হবে। তবে হামজা জামালদের ব্যক্তিগত স্কিল যদি ক্লিক করে, তবে বাংলাদেশ ১-০ বা ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে ফিরতে পারবে। কিন্তু ডিফেন্সে সামান্যতম আলগাভাব দেখালে সান মারিনোর এই নতুন ফর্ম আমাদের কাঁদিয়ে দেবে। তো নেশনস লিগে ইতিহাস গড়া সান মারিনোকে কি থামাতে পারবে লাল সবুজের বাংলাদেশ, নাকি সান মারিনোর এই নতুন ফর্মের কাছে হেরে যাবে আমাদের স্বপ্ন? আপনার প্রেডিকশন কমেন্টে স্কোর সহ জটফট লিখে জানান। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। ওরে বাবা।